আচ্ছা, আমাদের দেখো প্রথম প্রশ্ন, মানে আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়াচ্ছি চ্যাপ্টারটার নাম আছে মৃত্তিকা দূষণ, তাই তো? তো মৃত্তিকা দূষণে আমরা কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি। তো সেই প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে কি মৃত্তিকা দূষণ কাকে বলে। দেখো, মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ কাকে বলে। মাটি দূষণ হচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন প্রকারের প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণে যদি মাটির গুণগত মান হ্রাস পায় তাকে বলা হয় মৃত্তিকা দূষণ। আবার বলছি, বিভিন্ন প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণে, বা তোমরা বলতে পারো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণেও বলতে পারো, যদি মৃত্তিকার গুণগত মান হ্রাস পায় তাকে বলা হয় মৃত্তিকা দূষণ। এবার তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার, মৃত্তিকার গুণগত মান বলতে কি বোঝায়? দেখো, মৃত্তিকার গুণগত মান বলতে বোঝায় মৃত্তিকার, আমরা নর্মালি মাটিকে কি হিসাবে জানি? মাটি মানেই সে ফসল উৎপাদন করবে, তাই তো? তাহলে এবার যদি দেখা যাচ্ছে মাটিতে ফসল উৎপাদন হচ্ছে না, তার মানে মৃত্তিকার গুণগত মান হ্রাস পেয়েছে। আমরা জানি মাটি মানেই সেখানে বিভিন্ন প্রকারের অণুজীব, কেঁচো কেন্নুর মতো বিভিন্ন প্রকারের ছোট ছোট প্রাণী, বিভিন্ন প্রকারের অণুজীব, এরা বসবাস করবে। কিন্তু যদি দেখি যে মৃত্তিকায় কেঁচো কেন্নু বসবাস করতে পারছে না, তারা মারা যাচ্ছে, তাহলে আমাদের বুঝতে হবে যে মৃত্তিকার গুণগত মান হ্রাস পেয়েছে। এবার এই মৃত্তিকার গুণগত মান হ্রাস পাওয়ার পেছনে কারণ হিসেবে যদি মানুষ থাকে বা প্রকৃতি থাকে এবং তার দ্বারা যদি মৃত্তিকার এই গুণগত মান হ্রাস পায়, তখনই আমরা তাকে বলতে পারি দূষিত মৃত্তিকা বা মৃত্তিকা দূষণ ঘটেছে। কি বললাম বোঝা গেছে? তাহলে মৃত্তিকা দূষণ কাকে বলে, এটা তোমাদের 2 নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বলেছে মৃত্তিকা দূষণের কারণ বা উৎসগুলি সম্পর্কে লেখো। দেখো, মৃত্তিকা দূষণের কারণ বা উৎসগুলি, আচ্ছা কোন প্রশ্ন কোথার থেকে পড়বে আমি বলে দিচ্ছি। মৃত্তিকা দূষণ কাকে বলে ওটা আমি আগেই বলে দিয়েছি, এটা তোমরা বই থেকেও পড়তে পারো, বা তোমাদের রায়ান মার্টিনের যে সহায়িকা রয়েছে সেই রায়ান মার্টিনের সহায়িকার পেজ নাম্বার 211 থেকেও পড়তে পারো, ঠিক আছে? জাস্ট এটা সংজ্ঞাটা পড়লেই হয়ে যাবে। এরপরে দেখো, মৃত্তিকা দূষণের কারণ বা উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। এটা তোমরা সহায়িকা থেকেই পড়বে 202 পেজ থেকে, কারণ বইতে জাস্ট ওই একটা লাইন করে বলে দিয়েছে, তার কোনো সঠিক ব্যাখ্যা কিন্তু বইতে নেই, তবে পড়লে হবে না। এবার দেখো, মৃত্তিকা দূষণের কারণ বা উৎসগুলো প্রথমে শুনে নাও। দেখো, মৃত্তিকা দূষণের কারণ বা উৎস না প্রচুর আছে, প্রচুর, সব কিছু ব্যাখ্যা করা সম্ভবও নয়, ঠিক আছে? তো যাই হোক, আমরা ছোট করে ব্যাখ্যা করব, তবে এটাও আমরা সহায়িকা থেকেই পড়ব। সহায়িকার পেজ নাম্বার 202-এর 1 দাগের প্রশ্নটা আছে। দেখো, মৃত্তিকা দূষণের কারণগুলি, প্রথমে আমরা মৃত্তিকা দূষণের প্রাকৃতিক কারণগুলি বলি। মৃত্তিকা দূষণের কারণ যদি আমরা আলোচনা করি তাহলে তাকে 2টো ভাগে ব্যাখ্যা করা যেতে পারে, প্রাকৃতিক কারণ আর মনুষ্য সৃষ্ট কারণ। তো মৃত্তিকা দূষণের প্রাকৃতিক কারণ কোনগুলো? মৃত্তিকা দূষণের প্রাকৃতিক কারণগুলো যদি আমরা বলি তাহলে প্রথমে আমাদের বলতে হবে অগ্ন্যুৎপাত। অগ্ন্যুৎপাত কি তোমরা জানো? ছোটোবেলার থেকে অল্প কম বেশি শুনেছ যে মাটির অভ্যন্তরভাগ থেকে বা শিলার অভ্যন্তরভাগ থেকে যদি ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো ফাটল বা দারণ বা ছিদ্র পথে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়ে এসে ম্যাগমার একটা প্রবল আস্তরণ গঠন করে, তখন তাকে আমরা অগ্ন্যুদ্গম বলি। এবার মৃত্তিকার ওপর যদি ওই গরম ম্যাগমা চারিদিকে ছড়িয়ে পড়ে, তাহলে খুব স্বাভাবিকভাবে সেই ম্যাগমার সাথে বেরিয়ে আসা অ্যাসিড এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থ মৃত্তিকার সাথে মিশে গেল। তাহলে আমরা চোখ বন্ধ করে বলতেই পারি যে মৃত্তিকা দূষণ এইভাবে ঘটে। অর্থাৎ কি হচ্ছে, অগ্ন্যুদ্গমের দ্বারা কিন্তু মৃত্তিকা দূষণ ঘটতেই পারে। নেক্সট কি, ভূমিকম্পের দ্বারাও মৃত্তিকা দূষণ ঘটতে পারে। আমরা জানি ভূমিকম্পের ফলে কি হয়, ভূমিকম্পের প্রভাবে সমগ্র ভূমিভাগ ওলটপালট হয়ে যায়। আর এই যে সমগ্র ভূমিভাগ ওলটপালট হয়ে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে, শিলা মৃত্তিকা ফেটে কোনো স্থানে মৃত্তিকা উপরে উঠে যাচ্ছে, কোনো স্থানে মৃত্তিকা নিচে বসে যাচ্ছে, এর প্রভাবেও কিন্তু মৃত্তিকা দূষণ হতে পারে, ঠিক আছে? এছাড়া মৃত্তিকা দূষণের অন্যতম কারণ হচ্ছে বন্যার প্রভাবে কি হচ্ছে, অনেক সময় অনেক দূষিত নোংরা জল অনেক কৃষি জমিতে ঢুকে যাচ্ছে, ফলে সেই দূষিত জলের প্রভাবে আমাদের কিন্তু সেই গ্রামের জল
বা কৃষি জমির জল কিন্তু দূষিত হয়ে যেতে পারে। তাহলে বন্যাও কিন্তু মৃত্তিকা দূষণের অন্যতম একটি কারণ হিসাবে এক্ষেত্রে আমরা বলতেই পারি। তো এরকমই আরও অনেক প্রাকৃতিক কারণ আমরা যদি আস্তে আস্তে চিন্তা করি, আমাদের কিন্তু মাথার থেকে কিন্তু আস্তে 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 এভাবে বেরোবেই। ঠিক আছে, একটা কারণ আমরা সবার প্রথমে যেটা বলা উচিত সেটা হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের দ্বারাও কিন্তু মৃত্তিকা দূষণ ঘটে। অর্থাৎ মৃত্তিকা ক্ষয় কিন্তু মৃত্তিকা দূষণেরই একটা অংশ। মৃত্তিকা ক্ষয় কাকে বলে? মৃত্তিকা ক্ষয় হচ্ছে মৃত্তিকার উপরিস্তর। এই যে আমরা আমাদের চারপাশে যে মৃত্তিকা দেখি, এটা তো মৃত্তিকার টপ সয়েল, মানে উপরিস্তর। এই উপরিস্তরের মৃত্তিকা যদি ক্ষয়প্রাপ্ত হয়, সেটা প্রাকৃতিক কারণে যদি ক্ষয়প্রাপ্ত হয়, ধর তীব্র বায়ুপ্রবাহ হলো, মৃত্তিকা ক্ষয় হয়ে গেছে, প্রবল বৃষ্টি হচ্ছে, মৃত্তিকার উপরিস্তর ধুয়ে চলে গেছে। এবার দেখো মৃত্তিকা কেন, এটাকে মৃত্তিকা দূষণ বলছি আমরা, মৃত্তিকা ক্ষয় থেকে কেন মৃত্তিকা দূষণ বলছি। দেখো মৃত্তিকার সবথেকে উর্বর অংশ হচ্ছে মৃত্তিকার উপরি অংশ। এবার বন্যার প্রভাবে বায়ু প্রবাহের দ্বারা যদি মৃত্তিকার উপরিস্তরই যদি অপসারিত হয়ে যায়, তখন তাকে আমরা মৃত্তিকা দূষণ বলতে পারবো। কারণ মৃত্তিকার উপরিস্তর অপসারণ মানে অ্যাকচুয়ালি তো মৃত্তিকার উর্বর স্থানের অপসারণ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা মৃত্তিকার ক্ষয় বলতেই পারি বা মৃত্তিকার দূষণ বলতেই পারি। তো এইগুলো গেল হচ্ছে গিয়ে কি মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ। এরপরে আসছে হচ্ছে গিয়ে কি মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণ বা অপ্রাকৃতিক কারণ। শোনো, মৃত্তিকা সৃষ্টি বলছে, মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণগুলো কী কী রয়েছে বা অপ্রাকৃতিক কারণগুলো কী কী রয়েছে। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে কি বিভিন্ন শিল্প কলকারখানা থেকে নির্গত বর্জ্য। আমরা জানি প্রত্যেক দিন শিল্প কলকারখানা থেকে প্রচুর পরিমাণে বর্জ্য নিক্ষেপ হয়। প্রচুর পরিমাণে বর্জ্যর যে নিক্ষেপ হচ্ছে, এই নির্গত বর্জ্য যখন মৃত্তিকার ওপর ফেলা হচ্ছে, কৃষি জমির ওপর ফেলা হচ্ছে, নর্মাল ডাইরেক্ট ভূমিভাগের ওপর ফেলে দেওয়া হচ্ছে, তখন কিন্তু তার থেকে মৃত্তিকা দূষণ হচ্ছে। তাহলে কলকারখানার বর্জ্য নিক্ষেপের দ্বারা কিন্তু মৃত্তিকা ক্ষয় হতে পারে। এবার এই যে কলকারখানা থেকে যে বর্জ্য নিক্ষেপ হয়, সেই কলকারখানা থেকে নিক্ষিপ্ত বর্জ্যের মধ্যে বিভিন্ন ধাতব বর্জ্য থাকে, বিভিন্ন প্রকারের ধাতু যেগুলো কলকারখানায় ব্যবহৃত হয়। সেই ধাতু, ধর কলকারখানার দূষিত জল, সেই জলটা যেখানে ফেলা হচ্ছে তার সেই দূষিত জলের সাথে মিশে থাকে বিভিন্ন বিষাক্ত ধাতু। যেরকম ধর থাকতে পারে আমাদের পারদ থাকতে পারে। এই পারদ যদি মৃত্তিকায় ফেলা হয়, তাহলে মৃত্তিকায় প্রচুর পরিমাণে পারদ বেড়ে যাবে। এই পারদ পরবর্তীকালে বিভিন্নভাবে মানব শরীরে প্রবেশ করলে তার থেকে পারদ দূষণের দ্বারা মিনামাটা রোগ হতে পারে আমাদের। ঠিক আছে, তারপরে বিভিন্ন তেজস্ক্রিয় উপাদান কলকারখানায় ব্যবহৃত হয়। সেই তেজস্ক্রিয় উপাদানগুলো যদি পরবর্তীকালে বিভিন্নভাবে মানব শরীরে প্রবেশ করে, তার থেকে আমাদের বিভিন্ন প্রকারের বিকলাঙ্গতা বা এরকম বিভিন্ন প্রকারের রোগ হতে পারে। ঠিক আছে, আর্সেনিক দূষণের প্রভাবে আমাদের ব্ল্যাক ফুড ডিজিজ হতে পারে। এগুলো সব ধাতব দূষণ। ঠিক আছে, ক্যাডমিয়াম দূষণের দ্বারা, ক্যাডমিয়াম এটাও একটা ধাতু, সেই দূষণের দ্বারা আমাদের ইটাই রোগ হতে পারে। সীসা দূষণের দ্বারা আমাদের ডিসলেক্সিয়া রোগ হতে পারে। ডিসলেক্সিয়া রোগ কোনটা জানিস তোরা? ওই যে তারে জামিন পার সিনেমাটা দেখেছিস? কেউ দেখিসনি হয়তো। ডিসলেক্সিয়া রোগ হলে কি হয়, সব কিছু ভুলে যায়। ধর ছোটো হাতের বি লিখতে বললো, ও ডি লিখলো। ঠিক আছে, উল্টো লেখে, একটু আগে যেটা পড়লো সেটা ভুলে যাচ্ছে, এরকম সব। ধর বন্ধুবান্ধবীর নাম একটু আগে মনে পড়লো আবার ভুলে গেল, এগুলোকে বলা হয় হচ্ছে ডিসলেক্সিয়া। এবং এই ডিসলেক্সিয়া রোগের দ্বারা কি হচ্ছে, কনফিডেন্স ভীষণভাবে কমে যায়, একটা বোকা ভাব চলে আসে। তাহলে এটা কেন হচ্ছে? সীসা দূষণের দ্বারা হচ্ছে। তাহলে এইভাবেই দেখা যাচ্ছে যে কলকারখানা থেকে নির্গত বিভিন্ন ধাতব বর্জ্য, সেই ধাতব বর্জ্যের প্রভাবে কিন্তু মৃত্তিকা দূষণ হচ্ছে। এবং সেই মৃত্তিকা দূষণের কিন্তু আমরা কিছুটা প্রভাবও বলে দিলাম। তাহলে কলকারখানা থেকে নির্গত বর্জ্যের থেকে যেরকম আমাদের প্রভাবে যেরকম আমাদের মৃত্তিকা দূষণ হচ্ছে, একইভাবে কিন্তু যানবাহনের প্রভাবেও কিন্তু মৃত্তিকা দূষণ ঘটছে। দেখো যানবাহনের প্রভাবে মৃত্তিকা দূষণ কীভাবে ঘটছে। যানবাহনের থেকে যে বিষাক্ত ধোঁয়া নির্গত হয়, সেই ধোঁয়ার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের ধাতব বর্জ্যগুলো থেকে যায়। সেই ধাতব বর্জ্য পরবর্তীকালে আস্তে আস্তে ধোঁয়ার থেকে থিতিয়ে পড়ে মৃত্তিকার সাথে মিশে যাচ্ছে।
তার থেকে মৃত্তিকা দূষণ হতে পারে। এছাড়া যানবাহন থেকে পোড়া মোবিল, যানবাহনের থেকে গ্রিস, এরকম বিভিন্ন প্রকারের ক্ষতিকারক পদার্থ যেগুলো নির্গত হয়, যা পরবর্তীকালে মৃত্তিকার সাথে মিশে যায় এবং তার থেকে কিন্তু মৃত্তিকা দূষণ হতেই থাকে। ঠিক আছে, তো এরকম বিভিন্নভাবে তো মৃত্তিকা দূষণ হয়। এছাড়াও গৃহস্থলী থেকে ভীষণভাবে মৃত্তিকা দূষণ হয়। গৃহস্থলী থেকে মৃত্তিকা দূষণ কিভাবে হচ্ছে দেখো, গৃহস্থলী মানে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের বাড়ির থেকে আমরা কি করছি দেখো, আমাদের টয়লেটের যে বর্জ্যগুলো, বাথরুমের যে বর্জ্য মানে মল মূত্র, এগুলোও তো মৃত্তিকায় অপসারিত হচ্ছে। বিভিন্ন পশুর মলমূত্র, বাড়িতে ধর কারো গোয়াল আছে, তো গরু পোষে কেউ, সেই গরুর মলমূত্র সেটা মৃত্তিকায় মিশ্রিত হয়ে মৃত্তিকা দূষণ ঘটাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে কি আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকারের বর্জ্য, সেটা সবজির খোসা, প্লাস্টিক, হ্যানা ত্যানা, ভাঙা চোরা বিভিন্ন জিনিসপত্র যেগুলো আমরা মৃত্তিকায় ফেলে দিচ্ছি, তার দ্বারা মৃত্তিকা দূষণ হতে পারে। তাহলে এইভাবে কি হচ্ছে যে গৃহস্থলীর কর্মকাণ্ডের থেকেও মৃত্তিকা দূষণ হতে পারে। এবং মৃত্তিকা দূষণের আর একটা বড় উৎস হচ্ছে গিয়ে কি আমাদের ওই কৃষিক্ষেত্র থেকে কিভাবে মৃত্তিকা দূষণ হয়। দেখ, বর্তমান দিনে কি হচ্ছে, জনসংখ্যা ক্রমশ বাড়ছে। জনসংখ্যা একধারে যেরকম ক্রমশ প্রচুর পরিমাণে বাড়ছে, অপরদিকে কৃষি জমির পরিমাণ কিন্তু কমে আসছে। কারণ জনসংখ্যা যত বাড়ছে, আগে যেখানে কৃষিকাজ হতো সেখানে এখন বাড়িঘর তৈরি হচ্ছে, তাহলে কৃষি জমির পরিমাণ ছোট হয়ে যাচ্ছে, কিন্তু অপরদিকে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। ফলে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। কি এই বিপরীতমুখী প্রতিক্রিয়া? দেখা যাচ্ছে যে অল্প জমি থেকে বেশি উৎপাদন করতে হবে। অল্প জমি থেকে বেশি উৎপাদন করার তাগিদে কি হচ্ছে, কৃষি জমিতে প্রচুর পরিমাণে কীটনাশক এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হচ্ছে। কৃষি জমিতে প্রচুর পরিমাণে কীটনাশক এবং রাসায়নিক সার প্রয়োগের প্রভাবেই কৃষি জমি হয় প্রচুর পরিমাণে অম্ল হয়ে গেল, বা কৃষি জমি প্রচুর পরিমাণে ক্ষারকীয় হয়ে গেল, অর্থাৎ কৃষি জমির গুণগত মান সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, কৃষি জমিতে বিভিন্ন কীটনাশক মারার জন্য, ধর কীটনাশক মারার জন্য কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এবার এই কীটপতঙ্গ মারার জন্য যে কীটনাশকটা আমি ব্যবহার করছি, সেটা তো ফসলে গিয়ে লাগছে, সেই ফসলটা পরবর্তীকালে আবার আমরা খাচ্ছি, ফলে সেই বিষক্রিয়াটা তো মানব শরীরেও প্রবেশ করছে। এবার কীটপতঙ্গ মারতে গিয়ে খারাপ কীটপতঙ্গ মারতে গিয়ে ভালো কীটপতঙ্গও তো মরে যাচ্ছে। যেরকম আমাদের কি করছে, ওই যে কেন্ন, এরা কিন্তু মৃত্তিকার উর্বরতা বৃদ্ধির সহায়ক। তাহলে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধির সহায়ক হলেও যখন আমি কীটনাশক ব্যবহার করছি তখন তো সবই মরে যাচ্ছে, তাই তো? তাহলে এইভাবে দেখা যাচ্ছে কিন্তু মৃত্তিকা দূষণ হচ্ছে বিভিন্ন কীটনাশক এবং রাসায়নিক সার প্রয়োগের দ্বারাও। কারণ আলটিমেটলি মৃত্তিকার ভৌত এবং রাসায়নিক ধর্ম তার দ্বারা বিঘ্নিত হচ্ছে, মৃত্তিকার অম্লত্ব বা ক্ষারকত্ব কখনো বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল আলটিমেটলি টোটাল আমাদের মৃত্তিকা দূষণের কারণ বা মৃত্তিকা দূষণের উৎসগুলো। কি বললাম, বোঝা গেছে? আচ্ছা, দেখো সহায়িকা বইতে প্রথমে প্রাকৃতিক কারণগুলি ব্যাখ্যা করেছে। ঠিক আছে, প্রাকৃতিক কারণ যেরকম মৃত্তিকা ক্ষয় থেকে দূষণ, অগ্নুৎপাত থেকে দূষণ, নগরায়ন থেকে দূষণ, এগুলো রয়েছে। বর্জ্য পদার্থ থেকে দূষণ। আচ্ছা, অপ্রাকৃতিক কারণে ঢুকে গেছে, নগরায়ন থেকে দূষণ, বর্জ্য পদার্থ থেকে দূষণ। ঠিক আছে, তারপরে যানবাহন থেকে দূষণ, কৃষিজ পদার্থ থেকে দূষণ, কারখানা থেকে দূষণ। ঠিক আছে, এরকম অনেকগুলো বলেছি। আচ্ছা, জলসেচ থেকে দূষণ, অতিরিক্ত জলসেচ যদি কোনো মৃত্তিকায় করা হয়, অতিরিক্ত জলসেচ হলে কী হচ্ছে, প্রচুর পরিমাণে জলসেচ মৃত্তিকার উপরিস্তরকে ক্ষয় করে দেয়। প্রচুর পরিমাণে যদি আমি জল ঢালি, একটা টবে প্রচুর পরিমাণে যদি জল ঢালি, তাহলে দেখবি মৃত্তিকা ধুয়ে যাচ্ছে, গাছের শিকড়গুলো বেরিয়ে আসছে, তাহলে সেটা তো মৃত্তিকা ক্ষয় হচ্ছে। তাহলে অতিরিক্ত জলসেচ করলেও মৃত্তিকা ক্ষয় হতে পারে। তেজস্ক্রিয় পদার্থের দ্বারা মৃত্তিকা ক্ষয়, এটাও আমরা বলেছি। এবার দেখা যাচ্ছে, দেখো এই প্রশ্নটা অনেক বড় করে লেখো, এত বড় করেও দরকার নেই তোমাদের, এত বড় করে এটা 10 নম্বরের প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের পোস্টে বলে দেবে মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ লেখো, 4টি কারণ লেখো, বা ধরো তোমাকে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো, তোমাকে 3 নম্বরে দিয়েছে, তুমি 3টি কারণ লিখবে বা 4টি কারণ লিখবে, এত লেখার দরকার নেই। কিন্তু পড়ে রাখবে সব, কারণ এখান থেকে ভেঙেও তোমাকে প্রশ্ন দিতে পারে, তোমাকে দিয়ে দিতে পারে গৃহস্থলী থেকে কিভাবে মৃত্তিকা ক্ষয় হয়। তুমি ধরো ওই পয়েন্টটা পড়ে যাওনি, তাহলে পারবে না। পড়তে হবে সব, লেখার সময় কত নাম্বারের প্রশ্ন সেটা ওয়াইজ তোমাদের লিখতে হবে। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? আচ্ছা, তাহলে গেল হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ বা উৎসগুলো গেল।
এরপরে রয়েছে মৃত্তিকা দূষণের প্রভাব বা ফলাফলগুলি লেখো। শোনো, মৃত্তিকা দূষণের প্রভাব কী? মৃত্তিকা দূষণের এই প্রশ্নটা কোথাতে, হ্যাঁ, এই প্রশ্নটা সহায়িকা বইয়ের 206 পেজ থেকে পড়বে। শোনো, আগে বুঝে নাও মৃত্তিকা দূষণের প্রভাব বা ফলাফল। দেখো, অলরেডি আমি বলে দিয়েছি মৃত্তিকা দূষণের ফলে কি হয়। প্রথম কথা হচ্ছে যে মৃত্তিকা দূষিত হয়ে গেছে, সেই মৃত্তিকায় কৃষিকাজ হবে না। কি বললাম, বোঝা গেছে? নেক্সট হচ্ছে যে মৃত্তিকা দূষিত হয়ে গেছে সেই মৃত্তিকায় যদিও কৃষিকাজ হয়, সেই কৃষিজ ফসলগুলো যদি মানব শরীরে প্রবেশ করে তার দ্বারা বিভিন্ন রোগ ব্যাধি হয়। মৃত্তিকা যদি দূষিত হয়ে যায় তাহলে কৃষিকাজ ব্যাহত হবে, কৃষি উৎপাদন কমে যাবে, কৃষি উৎপাদন কমে গেলে খাদ্য সংকট লক্ষ্য করা যাবে। অর্থাৎ কৃষি উৎপাদন যদি না হয় আমরা খাবো কি? খাদ্য সংকট লক্ষ্য করা গেলে তখন জিনিসপত্রের দাম ব্যাপক হারে বাড়তে শুরু করবে। কি বললাম, বোঝা গেছে? জিনিসপত্রের দাম ভীষণভাবে বাড়তে শুরু করবে। মৃত্তিকা যদি দূষণ হয়, মৃত্তিকায় বসবাসকারী যে ছোট ছোট কীটপতঙ্গ জীবগোষ্ঠী রয়েছে তারা কিন্তু অবলুপ্ত হয়ে যাবে, ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়ে যাবে। মৃত্তিকা যদি দূষিত হয়ে যায় বা মৃত্তিকার যদি অবনমন ঘটে তাহলে সেখানে কোনো প্রকারের জীববৈচিত্র্য লক্ষ্য করা যাবে না, অর্থাৎ উদ্ভিদ গোষ্ঠী প্রাণী গোষ্ঠী কিছুই থাকবে না। ফলে ওই মৃত্তিকাটা উন্মুক্ত ভূমি হিসাবে থাকবে। তখন সরাসরি বৃষ্টিপাতের প্রভাবে বা বায়ু প্রবাহের প্রভাবে সেই মৃত্তিকাটা কিন্তু ভীষণভাবে ক্ষয় হতে শুরু করবে। অর্থাৎ মৃত্তিকা দূষণ কিন্তু পরবর্তীকালে মৃত্তিকা ক্ষয় সৃষ্টি করবে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এগুলোই হচ্ছে কি মৃত্তিকা দূষণের প্রভাব বা ফলাফলগুলি গেল। এটা 206 পেজে দেখো, ওইগুলো রয়েছে, ওখান থেকে পড়ে নেবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এটা 3 নাম্বার 4 নাম্বারে তোমাদের বা 5 নাম্বারেও দিতে পারে, যেটুকু আছে ওটুকু পড়লেই হবে। তাহলে কি মৃত্তিকা যদি দূষিত হয় কি কি ব্যাড এফেক্ট লক্ষ্য করা যাবে, বোঝা গেল তো? এগুলো শোনো, এই ধরনের প্রশ্নগুলো এগুলো সবসময় যে প্রচুর মুখস্থ করার রয়েছে তা কিন্তু না। তাহলে আমরা নিজেদের কনসেপ্ট থেকে বলতে পারি যে মৃত্তিকা দূষণ হলে কী হতে পারে। টোটাল মৃত্তিকাটাই তো ব্যবহার করা যাবে না, তাই না? না মৃত্তিকায় উৎপাদিত ফসল আমরা খেতে পারবো, না মৃত্তিকায় ভালো উৎপাদন হবে, আর উৎপাদন হলেও খেতে পারবো না। কি বললাম, বোঝা গেছে? মানে বহুবিধ সমস্যা। এগুলো পড়ে নেবে, নিজেরা চিন্তা ভাবনা করবে, যেরকম মনে হবে সেরকম লিখবে, একটু ঠিকঠাক লিখতে পারলেই কিন্তু নাম্বার, ঠিক আছে? নেক্সট, মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের উপায়। এটাও দেখো নিজেদের কনসেপ্ট ওয়াইজ আমরা বলতে পারি। আমরা একটু নিজেরাই ভেবে বলি না মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করতে পারবো কী করে। প্রথম কথা হচ্ছে মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের জন্য আমাদের প্রচুর পরিমাণে গাছপালা লাগাতে হবে। মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের জন্য প্রচুর পরিমাণে গাছপালা লাগাতে হবে। মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের জন্য জমিতে কীটনাশক এবং রাসায়নিক সারের প্রয়োগ কমাতে হবে। মৃত্তিকার দূষণ নিয়ন্ত্রণের জন্য মৃত্তিকায় কীটনাশক রাসায়নিক সারের প্রয়োগ কমিয়ে তার পরিবর্তে আমাদের জৈব সারের ব্যবহার করতে হবে। জৈব সার কোনগুলো? বিভিন্ন জীবজাত যে সার, বাড়ির পচা শাকসবজির খোসা, গোবর সার, এগুলো হচ্ছে জৈব সার। জৈব সারে কিন্তু ব্যাড এফেক্ট নেই। তাহলে জৈব সারের প্রয়োগ করে আমরা মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে? অনিয়ন্ত্রিত পশুচারণ করা যাবে না। জমিতে যদি প্রচুর পরিমাণে পশুপালন করা হয়, পশুদের দ্বারাও কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে অনিয়ন্ত্রিত পশুচারণ জমিতে করা যাবে না, ঠিক আছে? প্রচুর পরিমাণে জলসেচ করা যাবে না। প্রচুর পরিমাণে জলসেচ করলে কী হয়? মৃত্তিকা লবণাক্ত হয়ে যায়। প্রচুর পরিমাণে মৃত্তিকা যদি জলসেচ করা হয় তার দ্বারা মৃত্তিকা লবণাক্ত হয়ে যায়। ফলে প্রচুর পরিমাণে জলসেচ করা যাবে না, যতটা প্রয়োজন ততটাই জলসেচ যদি আমরা করি তাহলে মৃত্তিকা দূষণের হাত থেকে রক্ষা পাবে, তাই তো? তাহলে এরকম বিভিন্ন পদক্ষেপগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে মৃত্তিকা ক্ষয়ের হাত থেকে রক্ষা পাবো। এছাড়া কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থ সরাসরি মৃত্তিকায় নিক্ষেপ করা হয় সেখানে আমাদের কঠোর আইন প্রণয়ন করতে হবে। সরকার যদি কঠোর আইন প্রণয়ন করে তাহলে কলকারখানার বর্জ্যগুলি সরাসরি মৃত্তিকায় ফেলা হবে না, তাহলেও আমরা মৃত্তিকা দূষণের হাত থেকে রক্ষা পেতে পারি। গৃহস্থলীর বর্জ্যগুলোকে অনিয়ন্ত্রিতভাবে মৃত্তিকায় ফেলা যাবে না। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবে যে ট্যাঙ্কি থাকে, একটা বাথরুমের থেকে নির্গত বর্জ্যের
সংরক্ষণের জন্য একটা ট্যাঙ্কি থাকে, ওই ট্যাঙ্কিটাকে পাকাপোক্ত করে তৈরি করতে হবে। পাকাপোক্ত করে তৈরি না করলে ওটা তো সরাসরি মৃত্তিকায় মিশে যাচ্ছে, ঠিক আছে? তার দ্বারা পানীয় জলের দূষণ ঘটছে। তাহলে পানীয় জলের দূষণ, পানীয় জলের জন্য আমরা যে কল বা কূপগুলো খনন করব, সেগুলো আমাদের সঠিক স্থানে নির্মাণ করতে হবে। কী বললাম, বোঝা গেছে? তাহলে এরকম বিভিন্ন পদক্ষেপগুলো গ্রহণের পাশাপাশি সর্বোপরি মানুষের সচেতনতা বাড়াতে হবে। মানুষ যদি সচেতন হয় তাহলে কিন্তু মৃত্তিকা দূষণের হাত থেকে আমরা রক্ষা পেতে পারব। ঠিক আছে, গেল। এরপরে বলেছে হচ্ছে অ্যাসিড। আচ্ছা, মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের উপায়, এটা আমরা কোথা থেকে পড়বো? আচ্ছা, পেজ নাম্বার 206-এই আছে, মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের উপায়। তাহলে এটা আমরা অনেকগুলো পয়েন্ট ব্যাখ্যা করে দিয়েছি। এরপরে বলেছে অ্যাসিড বৃষ্টি কি, এর প্রভাবে কিভাবে মৃত্তিকা দূষণ হয়। আচ্ছা, প্রথমে বুঝে নাও যে অ্যাসিড বৃষ্টি কি, 207 পেজে আছে। মৃত্তিকা দূষণে অ্যাসিড বৃষ্টির প্রভাব বা ওটা পড়লেই হবে। ঠিক আছে, শোনো, প্রথমে বুঝে নাও অ্যাসিড বৃষ্টি কাকে বলে। আমরা তো এতদিন শুধু বৃষ্টির কথা শুনেছি, এবার অ্যাসিড বৃষ্টিটা কি শোনো। আমাদের বাতাসে বিভিন্ন প্রকারের গ্যাসীয় উপাদান থাকে, আমাদের বাতাসের বায়ুমণ্ডলে বিভিন্ন প্রকারের গ্যাস থাকে, তোমরা জানো। এই গ্যাসগুলো কি কি? এই গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, এই গ্যাসের মধ্যে SO2 থাকে, NO2 থাকে, এরকম বিভিন্ন গ্যাস থাকে। এবার এই বায়ুমণ্ডলের স্তর ভেদ করে বৃষ্টির দানাগুলো বা বৃষ্টিকণা ভূপৃষ্ঠের দিকে পতিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই বায়ুমণ্ডলের স্তর ভেদ করেই বৃষ্টির কণাগুলো যখন ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, তখন ওই বৃষ্টি মানে কি? জল। ভালো করে বোঝো, বৃষ্টি মানে কি? জল। তাহলে এই জলের সাথে বায়ুমণ্ডলে অবস্থিত যে গ্যাসীয় উপাদান SO2, NO2, CO2-র মতো গ্যাসীয় উপাদানগুলো জলের সাথে বিক্রিয়া করছে। তাহলে জলের সাথে যখন ওই গ্যাস বিক্রিয়া করছে, তখনও কিন্তু জলটা আর জল থাকছে না, তখন কিন্তু সেটা আর বৃষ্টির জল থাকছে না, তখন সেটা হয়ে যাচ্ছে কি? অ্যাসিড। কি অ্যাসিড? কার্বনিক অ্যাসিড, তারপর নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের মতো বিভিন্ন অ্যাসিড। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে আমি আবার বলছি, বৃষ্টির কণা যখন আকাশ থেকে ভূপৃষ্ঠের দিকে পতিত হচ্ছে, তখন এই যে বায়ুমণ্ডলের মধ্যে থাকছে বিভিন্ন প্রকারের গ্যাসীয় উপাদান, SO2, NO2, CO2-র মতো গ্যাসীয় উপাদান। এই গ্যাসীয় উপাদানগুলি জলের সাথে বিক্রিয়া করে। গ্যাসীয় উপাদানগুলি যখন জলের সাথে বিক্রিয়া করে, তখন সেই জলটা অ্যাসিডে রূপান্তরিত হয়। কি অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিডের মতো বিভিন্ন অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি পড়ছে, কিন্তু আদতে কিন্তু ওটা বৃষ্টি নয়, আদতে ওটা অ্যাসিড, লঘু অ্যাসিড রূপে পতিত হচ্ছে। এবার সেই অ্যাসিড যদি মৃত্তিকায় পড়ে, তাহলে অ্যাসিড মৃত্তিকায় পড়লে কি হচ্ছে? মৃত্তিকার অম্লত্ব বেড়ে যাচ্ছে। মৃত্তিকা যদি অম্লধর্মী হয়ে যায়, সেই মৃত্তিকার কৃষিজ ফসলের উৎপাদন ভীষণভাবে হ্রাস পাবে, এবং সেই মৃত্তিকায় যদি কোনো কৃষিজ ফসলের উৎপাদনও হয়, সেই উৎপাদিত ফসল একটা বিষক্রিয়া ঘটাবে, যা মানব শরীরের বিভিন্ন ক্ষতি সাধন করবে। এই অ্যাসিড মিশ্রিত জল বা অ্যাসিড বৃষ্টি মৃত্তিকায় যখন পড়বে, মৃত্তিকায় বসবাসকারী বিভিন্ন অণুজীব কীটপতঙ্গগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং মারা যাবে। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? এবং এই অ্যাসিড বৃষ্টি সবসময় যে মৃত্তিকার ওপরই হচ্ছে তা তো না, জলভাগেও হচ্ছে। ধর একটা পুকুরের ওপর অ্যাসিড বৃষ্টি হয়েছে, সেই অ্যাসিড বৃষ্টি মিশ্রিত জল পুকুরে গিয়ে পড়েছে, ফলে পুকুরের জলটা পুরোটা অম্লধর্মী হয়ে গেল, ফলে পুকুরের বাস্তুতন্ত্রও বিনষ্ট হচ্ছে। এবার ধরো সেই পুকুরের জলে আমি জলসেচ হিসাবে কৃষি জমিতে ব্যবহার করলাম, ফলে সেই অম্লধর্মী জল কৃষি জমিতে যখন ব্যবহৃত হলো, কৃষি জমির অম্লত্ব আরও বেড়ে গেল। তাহলে এইভাবে অ্যাসিড বৃষ্টির প্রভাবে কিন্তু সমগ্র বাস্তুতন্ত্রটাই বিঘ্নিত হয়ে যাচ্ছে। কি বললাম, বোঝা গেছে? এটাও আমরা সহায়িকা পেজে, ওই 207 পেজে দেখো 9 দাগের প্রশ্নটা, ওটা আমরা পড়ে নেব। কি বললাম, বোঝা গেছে? ওখানে প্রথমে অ্যাসিড বৃষ্টি কাকে বলে এবং তার প্রভাবগুলি রয়েছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে বলেছে মানুষের বিভিন্ন কাজের ফলে কিভাবে মাটি দূষণ হয়। দেখো, এই প্রশ্নটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। কোথায় আলোচনা করেছি বলো তো?
2 দাগের প্রশ্নটায় মৃত্তিকা দূষণের কারণ বা উৎসগুলি, ওখানে আমি বলেছি না মনুষ্য সৃষ্ট কারণ, মানুষের কার্যাবলী, এই যে কলকারখানার যে কাজ, এটা তো মনুষ্য সৃষ্ট কাজ, তাই তো? যানবাহনের থেকে নির্গত, ওটাও তো মনুষ্য সৃষ্ট। গৃহস্থলীর বর্জ্য, এটাও তো মনুষ্য সৃষ্ট। তাহলে এটা কি আর বোঝাতে হবে? আচ্ছা, নেক্সট বলেছে প্লাস্টিক দ্রব্য কিভাবে মৃত্তিকা দূষণ ঘটায়। শোনো ভালো করে, বর্তমান সময়ে প্লাস্টিক মৃত্তিকা দূষণের অন্যতম একটি কারণ প্লাস্টিক এমন একটি দ্রব্য যা সহজে মাটিতে মিশে যায় না। প্লাস্টিক এমন একটি দ্রব্য যা সহজে মাটিতে মিশে যায় না। আর দৈনন্দিন জীবনে আমরা ভীষণভাবে প্লাস্টিকের ব্যবহার বাড়িয়েই চলেছি। মৃত্তিকায় যদি প্রচুর পরিমাণে প্লাস্টিক থাকে তাহলে কি হচ্ছে, ধরা এই নর্মাল মাটির নিচে প্রচুর প্লাস্টিক রয়েছে, ওই মাটির নিচে যে প্লাস্টিক রয়েছে আমরা জানি না, তার উপরে আমরা একটা গাছ লাগিয়ে দিয়েছি। এবার গাছের শিকড় কি করছে, ওই মৃত্তিকার ভেতরে যখন যাচ্ছে তখন দেখছে সেখানে প্লাস্টিক, ফলে প্লাস্টিকের আস্তরণকে তো আর মাটির ওই শিকড় দ্বারা ভেদ করতে তার অসুবিধা হচ্ছে, ফলে মৃত্তিকার উর্বরতা কমে যাচ্ছে, উদ্ভিদের শ্রীবৃদ্ধি কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে, প্লাস্টিকের প্রভাবে উদ্ভিদের শ্রীবৃদ্ধি কমে যাচ্ছে। এবং এই প্লাস্টিকগুলোই কিন্তু আস্তে 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 মৃত্তিকার সাথে যখন বিক্রিয়া ঘটাচ্ছে তখন মৃত্তিকারকে রাসায়নিকভাবে দূষিত করে তুলছে। এই প্লাস্টিকগুলো আস্তে আস্তে যখন মৃত্তিকার সাথে মিশছে তখন মৃত্তিকাকে রাসায়নিকভাবে দূষিত করে তুলছে। ফলে কি হচ্ছে, মৃত্তিকায় পরবর্তীকালে আর অন্যান্য ফসলের উৎপাদন হচ্ছে না। মৃত্তিকায় যদি প্রচুর পরিমাণে প্লাস্টিক ফেলা হয়, প্লাস্টিক মিশে থাকে, তাহলে সেই মৃত্তিকায় অণুজীবের সংখ্যা কমতে থাকবে। মৃত্তিকায় যদি প্রচুর পরিমাণে প্লাস্টিক ফেলা হয়, মৃত্তিকার যে গঠন, শোনো, মৃত্তিকা কিন্তু এমন একটা জিনিস যা আস্তে আস্তে সৃষ্টি হয়, ঠিক আছে? এবার সেই মাটিতে যদি প্রচুর পরিমাণে যদি প্লাস্টিক ফেলা হয়, সেই মৃত্তিকায় যদি প্রচুর পরিমাণে প্লাস্টিক ফেলা হয় তাহলে কিন্তু মৃত্তিকা গঠন ব্যাহত হবে, মৃত্তিকা সঠিকভাবে সৃষ্টি হতে পারবে না। কি বললাম, বোঝা গেছে? তাহলে প্লাস্টিক দূষণের দ্বারা কিন্তু মৃত্তিকার গঠনও ব্যাহত হচ্ছে। তাহলে প্লাস্টিক দূষণের প্রভাব মৃত্তিকা দূষণকে কিভাবে ত্বরান্বিত করছে, বোঝা গেছে? যে কারণে আমাদের করতে হবে কি, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। আমরা কিন্তু প্লাস্টিকের ব্যবহার ইচ্ছে করলেই কমাতে পারি। আমরা নর্মালি কি করছি, বাজারে যাচ্ছি, বাজারে ব্যাগ না নিয়ে চলে যাচ্ছি, 10টা ছোট ছোট ক্যারি ব্যাগ প্লাস্টিকে করে জিনিসপত্র আনছি। তাহলে মানুষ যদি একটু সচেতন হয়, আমি যদি একটু সচেতন হয়ে বাজারে যাওয়ার সময় একটা ব্যাগ নিয়ে যাই, তাহলে সব জিনিস ব্যাগে করে আনতে পারি, তাহলে তো আর প্লাস্টিক লাগে না। প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কাগজের ব্যাগ, পাটের ব্যাগ ব্যবহার করতে পারি। কি বললাম, বোঝা গেছে? তাহলে মানুষ যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু প্লাস্টিকের ব্যবহার কমাতে পারে, আর প্লাস্টিকের ব্যবহার কমালেই কিন্তু সেটা মৃত্তিকার দূষণকেও নিয়ন্ত্রণ করতে পারে। বোঝা গেছে? তাহলে এই প্রশ্নটা আমাদের হয়ে গেল, প্লাস্টিক দ্রব্য কীভাবে মৃত্তিকা দূষণ ঘটায়। এটা কত পেজে আছে রে? পেজ নাম্বার 209-এ আছে। ঠিক আছে, দেখো অনেক বড় করে আছে, এত বড় করে হয়তো তোমাদের আসবে না, হয়তো 2 নম্বরে দিতে পারে। বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে। আচ্ছা, নেক্সট, জল দূষণ এবং মৃত্তিকা দূষণের পার্থক্য। এই পার্থক্য তো আর আমার বোঝানোর কিছু নেই। জল দূষণ মানে জলের গুণগত মানের অবনমন, আর মৃত্তিকা দূষণ মানে মৃত্তিকার গুণগত মানের অবনমন। জল দূষণের প্রভাবে জলে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী বিপন্ন হয়ে যাচ্ছে, আর মৃত্তিকা দূষণের দ্বারা মৃত্তিকায় বসবাসকারী বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠী, প্রাণী গোষ্ঠী বিপন্ন হয়ে যাচ্ছে। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? জল দূষণের দ্বারাও আমাদের বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়, মৃত্তিকা দূষণের দ্বারাও অন্যান্য আরও বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি কিন্তু হতে পারে। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? তো যাই হোক, এটা তোমরা পড়ে নেবে। এরপরে রয়েছে হচ্ছে গিয়ে কি, একটা টিকা রয়েছে। টিকাটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। আচ্ছা, ভোপাল গ্যাস দুর্ঘটনা কি? ভোপাল গ্যাস দুর্ঘটনা প্রথমে মানে আমাদের জানতে হবে ভোপাল মানে কি। ভোপাল হচ্ছে গিয়ে কি, ভারতবর্ষে একটা রাজ্য আছে মধ্যপ্রদেশ, সেই মধ্যপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে ভোপাল বা ভূপাল। ঠিক আছে, 1984 সালের 3রা ডিসেম্বর এই ভোপালে একটা গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। ইউনিয়ন কার্বাইড বলে একটা সারের কারখানা ছিল। সার মানে ওই যে
রাসায়নিক সারের কারখানা, সেখানে রাসায়নিক সার প্রস্তুত করা হতো। এবং সেই ইউনিয়ন কার্বাইডের যে কারখানা, সে কারখানায় MIC মিথাইল আয়োসোসায়ানাইড বলে এক ধরনের বিষাক্ত গ্যাসের ব্যবহার করা হতো। এবার ওই কারখানার সংরক্ষণ ঠিকভাবে করা হতো না। মানে দেখ, একটা কলকারখানায় যেখানে প্রচুর শিক্ষিত লোক দরকার, ট্রেন লোক দরকার, সেখানে ওই ভোপালের ওই ইউনিয়ন কার্বাইডের যে কারখানা, সেখানে ট্রেন ইঞ্জিনিয়ারের পরিবর্তে মানে কম শিক্ষিত, ট্রেনফুল নয় এরকম লোকজন ব্যবহার করা হতো। ফলে সংরক্ষণের অভাবে, সঠিক ব্যবস্থাপনার অভাবে একটা সময় ওই যে মিগ গ্যাসের যে চেম্বার, সেই চেম্বার বাস্ট করলো। কি বললাম বোঝা গেছে? বাতাসে প্রচুর পরিমাণে মিগ গ্যাস ছড়িয়ে পড়েছিল। ফলে রাতারাতি কয়েক ঘন্টার ব্যবধানে 20,000-এর অধিক মানুষ মারা গেছিল। যদি এটা বেসরকারি হিসাব, 20,000-এর অধিক মানুষ মারা গেছিল। শ্বাসকষ্ট, প্রবল শ্বাসকষ্ট, মানে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল, চোখ ফুলে এত বড় বড় হয়ে গেছিল, চোখ বেরিয়ে এসেছিল, এরকম মানে বিভৎস পরিস্থিতি হয়েছিল ওই ভোপাল শহরটাতে। এটাই ভোপাল গ্যাস দুর্ঘটনা নামে পরিচিত। ভারতবর্ষে এ যাবৎ যতগুলি শিল্প বিপর্যয় ঘটেছিল বা ঘটছে, তার মধ্যে সব থেকে বৃহত্তর শিল্প বিপর্যয় হচ্ছে এই ভোপাল গ্যাস দুর্ঘটনা। এই ভোপাল গ্যাস দুর্ঘটনার কুপ্রভাব এখনও কিন্তু সেখানকার মানুষ বহন করে চলেছে। ওই ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে তেজস্ক্রিয়তা বাতাসে ছড়িয়ে পড়েছিল, সেই তেজস্ক্রিয়তা মানুষের জিনে মিশে গেছিল, যা পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়েছিল। অর্থাৎ ওখানে পরবর্তীকালে ওখানকার মানুষের যে সন্তান সন্ততি জন্মেছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে তারা পঙ্গু হয়ে জন্মেছে। কেউ বামন হয়ে জন্মেছে, কেউ দেখা যাচ্ছে যে একটু বোকা টাইপের হয়ে জন্মেছে, মানে পঙ্গু বাচ্চা কাচ্চা যেরকম হয় সেরকম হচ্ছে। তাহলে এর কুপ্রভাবটা কি বোঝা গেল? ভোপাল গ্যাস দুর্ঘটনা, এটা আমরা টিকা হিসাবে পড়ে নেব। এরপরে বলেছে হচ্ছে চেরনোবিল দুর্ঘটনা। চেরনোবিল দুর্ঘটনা কি? চেরনোবিল দুর্ঘটনা হচ্ছে একটা শিল্প বিপর্যয়, যা 1986 সালে 26শে এপ্রিল 1986 সালের 26শে এপ্রিল ঘটেছিল। কোথায় ঘটেছিল? ইউক্রেনে ঘটেছিল। ঠিক আছে, ইউক্রেনের এই চেরনোবিল দুর্ঘটনায় এটাও কিন্তু একটা তেজস্ক্রিয় দূষণ। ঠিক আছে, অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণ করা হয়েছিল ইউক্রেনের, সেই তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণ করে রাখা হয়েছিল যে চেম্বারে, সে চেম্বার বাস্ট করেছিল। সেই চেম্বার বাস্ট করে সাথে সাথে 30 থেকে 35 জন, অনেকে বলে এই সংখ্যাটা নাকি আরও বেশি, 30-35 জন ওই ব্লাস্ট করার সাথে সাথে মারা গেছিল। এবং এই যে তেজস্ক্রিয় পদার্থ চেম্বার বাস্ট করার ফলে বাতাসে যে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল, সেই তেজস্ক্রিয়তা কিন্তু বহুদিন ধরে বহন করতে হয়েছে তাদের। এই তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল সমগ্র মৃত্তিকায়, বাতাসে। ফলে ওই অঞ্চলে বসবাসকারী মানুষও কিন্তু পরবর্তীকালে পঙ্গু হয়ে গেছিল, বা পঙ্গু হয়ে পরবর্তী প্রজন্মের সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে ইউক্রেন সরকার সমগ্র চেরনোবিল শহরটাকে মানুষের বসবাস স্থল হিসাবে সেটাকে কিন্তু আর গণ্য করেনি। ওই স্থানে বসবাস থেকে মানুষকে সম্পূর্ণ বিরত করেছিল। ওই স্থান থেকে সমগ্র মানুষকে, সমস্ত মানব সম্প্রদায়কে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কি বললাম বোঝা গেছে? বলা হয় যে ওই চেরনোবিলের দুর্ঘটনা 2-3 প্রজন্ম পরেও নাকি লক্ষ্য করা যাচ্ছে। মানে এই তেজস্ক্রিয়তা কতটা তেজস্ক্রিয় চিন্তা করো। ধরো এই তেজস্ক্রিয়তার সম্মুখীন হলাম আমি, কিন্তু আমার 2 প্রজন্ম পরেও দেখা যাচ্ছে সেই তেজস্ক্রিয়তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে চেরনোবিল দুর্ঘটনা। ঠিক আছে, সেই চেরনোবিল শহরে এখনও সেই বড় বড় অফিস সব করে রয়েছে, কিন্তু কোনো মানুষ নেই। কারণ ইউক্রেন সরকার সমগ্রভাবে ওই শহরটাকে ব্যান্ড করে দিয়েছিল, ওখানে আর কেউ বসবাস করবে না। তাহলে এটাও কিন্তু টিকা হিসাবে আমরা পড়ব। অনেক বড় করে আছে, এত বড় করে আমাদের দরকার নেই, আমরা ছোট করে নেব, 2 নাম্বার 3 নাম্বারের মতো করব। এই চেরনোবিল দুর্ঘটনায় অফিসিয়ালি মৃত্যুর সংখ্যা কম হলেও আক্রান্তের সংখ্যা প্রচুর, কয়েক লক্ষ, 2-3 লক্ষ মানে টোটাল শহরের লোকে আক্রান্ত হয়েছিল, যার কুপ্রভাবগুলো হয় তখনই লক্ষ্য করা গেছিল
বা কিছুদিন পরে লক্ষ্য করা গেছে। কি বললাম বোঝা গেছে? তাহলে এই গেল চেরনোবিল দুর্ঘটনা। আচ্ছা, এরপরে বলেছে হচ্ছে মাটি জীবনের ধারক ও বাহক উদ্ধৃতিটি বর্ণনা করো। মাটি জীবনের ধারক ও বাহক উদ্ধৃতিটি বর্ণনা করো। শোনো, এটা হচ্ছে খুব সোজা প্রশ্ন, এটা তোমরা বই থেকেই পড়ে নিও। দেখো, ওই মৃত্তিকা দূষণ চ্যাপ্টার যেখানে শুরু হচ্ছে ওই প্রথম পেজেই নিচে রয়েছে মাটি জীবনের ধারক। তাহলে এটা খুব সোজা জিনিস। মাটিকে জীবনের ধারক বলা হয় কেন? শোনো, এই মৃত্তিকা থেকেই কিন্তু সমস্ত উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীর উৎপত্তি হয়েছে, তাই তো? এই মৃত্তিকা থেকেই সমস্ত উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীর উৎপত্তি হয়েছে। ইভেন এই যে উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের জীবনের বেঁচে থাকার সমস্ত প্রকারের যে রসদ, অর্থাৎ তুমি সেটা যদি বলো যে প্রোটিন বলো, ভিটামিন বলো, মিনারেলস বলো, যাই বলো, সেটা কিন্তু এই মৃত্তিকা থেকেই সংগ্রহ করে। এবার তোমার মনে হতে পারে, দাদা আমরা মানুষ সরাসরি তো মাটি খাই না, তাহলে তুমি বলছো কেন ধারক? শোনো, আমরা মাটি খাই না, কিন্তু আমরা কি খাই? আমরা তো শাকসবজি খাই। সেই শাকসবজিগুলো পুষ্টিরস কোথার থেকে সংগ্রহ করে? মৃত্তিকা থেকে। আমরা ছাগলের মাংস খাচ্ছি তো, মুরগির মাংস খাচ্ছি, সে মুরগি বলো ছাগল বলো, এরা পুষ্টিরস কোথার থেকে সংগ্রহ করে? ওই যে বিভিন্ন প্রকারের উদ্ভিদ প্রাণী যেগুলো মাটিতে ছোট ছোট প্রাণী খেয়ে, তো ধর মুরগি, এরা কি করে? মাটির বিভিন্ন ছোট ছোট আণুবীক্ষণিক যে প্রাণীগুলো আছে, ছোট কেঁচো কেন্দ্রে, এগুলো ধরে ধরে খায়, তার মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। আর আমরা আবার সেই মুরগিকে খেয়ে পুষ্টি সংগ্রহ করছি। তাহলে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু আমরা মৃত্তিকার উপরই নির্ভরশীল। অর্থাৎ মৃত্তিকার থেকেই আমরা প্রোটিন, ভিটামিন, মিনারেলস সমস্ত কিছু সংগ্রহ করি। অর্থাৎ সামগ্রিকভাবে যদি বলা যায় তাহলে আমাদের কিন্তু ধারণ করে রেখেছে এই মৃত্তিকা থেকে যেরকম আমরা পুষ্টিরস সংগ্রহ করে বেঁচে থাকি, সেরকমই এই মৃত্তিকার ওপরেই আমরা কৃষিকাজ করি, এই মৃত্তিকার ওপরেই আমরা বাড়িঘর নির্মাণ করছি, শিল্প কলকারখানা স্থাপন করছি, রাস্তাঘাট নির্মাণ করছি। অর্থাৎ সামগ্রিকভাবে মৃত্তিকার ওপরেই আমরা বেঁচে থাকি। ঠিক আছে? তো ক্লাস 7-এর মৃত্তিকা দূষণ চ্যাপ্টারটার ওভারঅল যে সকল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা তাহলে আলোচনা করে নিলাম। ঠিক আছে, চলো।